পৃথিবীতে দৈব শক্তির 9টি গ্রন্থ রয়েছে 9 জন বিশেষ যোদ্ধার কাছে। তবে অমরত্ব লাভের আশায় এক শয়তান সেই 9টি গ্রন্থ হাসিল করতে একে একে সব যোদ্ধাদেরকে হত্যা করতে থাকে। ঠিক সেই সময় এই শয়তানকে শেষ করার দায়িত্ব এসে পড়ে বিক্রম নামের এক ছেলের উপর। তবে ওই শয়তানকে শেষ করতে হলে তাকে খুঁজে বের করতে হবে মীরাই নামের এক বিশেষ অস্ত্র। এখন এটাই দেখার পালা, বিক্রম কি পারবে ওই মীরাই পর্যন্ত পৌঁছাতে আর ওই শয়তানকে চিরতরে শেষ করে এই পৃথিবীকে বাঁচাতে। সেটাই দেখব আজকের গল্প মীরাইতে। গল্পের শুরু হয় কালিঙ্গায় মহাযুদ্ধের মাধ্যমে। এই মহাযুদ্ধের কয়েক মিনিটের মধ্যেই অশোক সম্রাটকে হারিয়ে দেয় পশ্চাৎ নামের একজন। মুহূর্তের মধ্যেই সেভাবে সবাইকে শেষ করতে পেরেছে, কারণ তার কাছে রয়েছে এক অদ্ভুত শক্তি। এই অদ্ভুত শক্তি একসাথে কন্ট্রোল করা সম্ভব হয় না, অর্থাৎ কোনো একজন ব্যক্তি এই অদ্ভুত শক্তিকে একা কন্ট্রোল করতে পারবে না। এজন্য এই শক্তিকে 9টি গ্রন্থে ভাগ করে তা 9 জন মহাযোদ্ধার কাছে দিয়ে দেওয়া হয়। তারাই এই গ্রন্থগুলোর গার্ড হিসেবে রয়েছে। এই গ্রন্থগুলোর মধ্যে একদম 9 নম্বর গ্রন্থ দেওয়া হয় এমন একটি যোদ্ধার কাছে যে কিনা ভবিষ্যৎ দেখতে পেত। তাকে এই গ্রন্থগুলো ব্যবহার করে গোপনে মানব জাতিদেরকে রক্ষা করার নির্দেশ দেওয়া হয়। এই 9 জন যোদ্ধা বছরের পর বছর ধরে তাদের বংশ নিয়ে গ্রন্থগুলোর দেখভাল করে আসছিল। যেহেতু গ্রন্থগুলোর মধ্যে রয়েছে আমৃত্যু শক্তি, তাই বিভিন্ন শতকে আলেকজান্ডার, চেঙ্গিস খান, হিটলার এদের মতো মানুষ আমৃত্যু শক্তির জন্য হাত বাড়িয়েছিল, অর্থাৎ এই গ্রন্থগুলো পাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তাদের মধ্যে কেউই এটা করতে সফল হয়নি। এখন বর্তমানে শতকে এসে এই গ্রন্থগুলো নেওয়ার জন্য এক অসুরের জন্ম হয়। গল্প চলে আসে 2000 সালে। আমাদেরকে উর্মিলা আশ্রম নামের একটা আশ্রম দেখানো হয়। যেই আশ্রমের 9 নম্বর ব্লকে একটি মেয়ে ধ্যানরত অবস্থায় ছিল। এই মেয়েটির নামই হলো উর্মিলা। 2000 সালে এসে এই উর্মিলা তার বাবা দাদার কাছ থেকে 9 নম্বর গ্রন্থটি পায়, আর সে এখন এটিকে রক্ষা করার দায়িত্ব পালন করছে। উর্মিলাকে দেখানো হয় সে গত 48 ঘন্টা ধরে ধ্যানরত অবস্থায় ছিল। তাকে এতক্ষণ ধ্যানরত অবস্থায় দেখে আশ্রমের গুরু তাকে নিয়ে বেশ চিন্তায় পড়ে যায়। এদিকে উর্মিলা ধ্যানের মধ্যে অনেক মারামারি, খুনোখুনি দেখতে পায়। এটা দেখেই সে ধ্যান থেকে জেগে ওঠে, আর উঠেই সে আশ্রমের গুরু অর্থাৎ আচার্যাকে বলতে থাকে যে ওরা আসছে। আচার্যা যেন এখনই দ্রুত তাদের কাছে নিমন্ত্রণ পাঠায় যারা 8টা গ্রন্থ রক্ষা করছে। আচার্যা তো তার কথা শুনে অনেক ঘাবড়ে যায়। এরপরই সে দ্রুত কবুতরের মাধ্যমে বাকি 8টা গ্রন্থ যে 8 জনের কাছে রয়েছে তাদের কাছে নিমন্ত্রণ পাঠায়। তারপর পরই দেখানো হয় যে নিমন্ত্রণ পাওয়ার সাথে সাথে তারা সবাই সেই আশ্রমে চলে আসে। তখন সবাইকে সামনে নিয়ে উর্মিলা তাদেরকে বলতে থাকে যে সেই অসুরটা আসছে, তাদেরকে সতর্ক হয়ে যেতে হবে এবং সেই অসুরের হাত থেকে তাদের গ্রন্থগুলোকে রক্ষা করতে হবে, না হলে এটা পুরো পৃথিবীর জন্য অমঙ্গল বয়ে আনবে। তখন তাদের মধ্যে একজন জানায় যে সে তন্ত্রমন্ত্র করে গ্রন্থগুলোকে লুকিয়ে রেখেছে, তাছাড়া তার রক্ষা করার জন্য অনেক সৈন্যও রাখা আছে। তার দেখা দেখি তখন বাকি সব রক্ষকও একই কথা বলতে থাকে। তাদের মতে গ্রন্থগুলো অনেক সুরক্ষিত জায়গায় এমনিতেই আছে, তাই তাদের চিন্তা করার কোনো কারণ নেই। তারা তখন উল্টো উর্মিলার দিকে একটা প্রশ্ন ছুঁড়ে মারে। তারা বলতে থাকে যে উর্মিলার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শক্তিশালী গ্রন্থ অর্থাৎ 9 নম্বর গ্রন্থটি রয়েছে, কিন্তু তারা তো তার এখানে কোনো সৈন্য দেখতে পারছে না যাদেরকে সেই গ্রন্থ প্রোটেক্ট করার জন্য নিয়োগ করা হয়েছে। তার এখানে তো কোনো প্রোটেকশনই নেই। তাদের কাছে থাকা গ্রন্থগুলোর তো কেউ কিছুই করতে পারবে না। তাই উর্মিলা যেন তাদের কথা চিন্তা না করে তার কাছে থাকা গ্রন্থ কিভাবে রক্ষা করবে সেই ব্যাপারে ভাবে। এসব কথা বলেই সবাই সেখান থেকে চলে যায়। তারা সবাই ভাবে চলে গেলে উর্মিলা খুব ভালো করেই বুঝতে পারে যে এরা কেউ তার কথা মানবে না। তখন আচার্যা বেশ চিন্তায় পড়ে যায় আর উর্মিলাকে বলতে থাকে যে এখন সে কি করবে, কোনো কিছু কি ভেবেছে? উর্মিলা তখন তাকে বলে যে সে কৈলাসের আগাস্তা মুনির কাছে যেতে চায়। সেটা অনেক দূরে, সেখানে যাওয়ার জন্য তাকে অনেক পথ এবং পাহাড়ি পথ পাড়ি দিয়ে যেতে হবে। কিন্তু কথা হচ্ছে উর্মিলা তো প্রেগনেন্ট, তাই আচার্যা তাকে বলতে থাকে যে সে পোয়াতি অবস্থায়
কিভাবে সেখানে যাবে। উর্মিলা তখন সাহস করে তাকে বলে যে যাই হয়ে যাক না কেন তাকে সেখানে যেতেই হবে। এরপরই উর্মিলা তার কথা পালন করে। তখনই বেরিয়ে যায় কৈলাসের আগাস্তামণির কাছে যাওয়ার জন্য, যার জন্য সে বরফের পাহাড় পাড়ি দিতে থাকে। কিন্তু সেখানে এত বেশি ঠান্ডা ছিল যে একসময় উর্মিলা আর ঠান্ডা সহ্য করতে পারে না, তাই সে সাথে সাথেই জ্ঞান হারায়। সে সেখানে অজ্ঞান হয়ে গেলে একজন গুরু তাকে তার সাথে করে একটা নির্দিষ্ট স্থানে নিয়ে আসে। সেখানে এনে সে উর্মিলাকে সুস্থ করে তোলে। এরপরে উর্মিলা জানায় যে সে এখানে কেন এসেছে, এমনকি সে ধ্যানের মধ্যে কি কি দেখেছে সেই সবকিছুও সে গুরুজির সাথে শেয়ার করে। তার সব কথা শুনে গুরুজি তখন তাকে বলে যে তাদের শাস্ত্রে আছে যে খুব শীঘ্রই কলিযুগের মহাযুদ্ধ শেষ হবে, তাই উর্মিলা যে অসুরের আসার কথা বলছে সে সেটি বিশ্বাস করছে। এই আগমনী অসুরকে মারার জন্য মীরাই অস্ত্রের প্রয়োজন। তবে শাস্ত্রে লেখা রয়েছে যে এই মীরাই অস্ত্র পাওয়ার জন্য আত্মত্যাগ করতে হবে, তবেই সেই অসুরকে হারানো যাবে। উর্মিলা তার কথা শুনে মোটেই ভয় পায় না। সে উল্টো গুরুজিকে বলতে থাকে যে গ্রন্থগুলোকে বাঁচানোর জন্য সে যে কোনো রকমের আত্মত্যাগ দেওয়ার জন্য প্রস্তুত আছে। তখন গুরুজি তাকে বলে যে সে পোয়াতি অবস্থায় এখানে এসেছে, তার মানে সে নিশ্চয়ই সাধারণ কেউ নয়, তাই তার আত্মত্যাগটাও হবে বড়। তাকে মীরাই অস্ত্র পাওয়ার জন্য তার গর্ভের বাচ্চাকে ত্যাগ করতে হবে। এই কথা শুনে উর্মিলার মায়ের মনে আঘাত লেগে ওঠে। তার অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু কিছুক্ষণ ভেবে সে এটি করতেও রাজি হয়ে যায়। এর মধ্যেই দেখানো হয় যে হঠাৎ করেই উর্মিলার পেইন হতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই তার পেটের বাচ্চাটি ভূমিষ্ঠ হয়, কিন্তু তাকে ত্যাগ করার জন্য উর্মিলা বুকে পাথর রেখে এই ছোট বাচ্চার প্রাণটিকে একটা জায়গায় রেখে চলে যায়। এখন আমাদেরকে এই ঘটনার 24 বছর পরের দৃশ্য দেখানো হয়। আমরা দিবা নামের একটি মেয়েকে দেখতে পাই যে কিনা উর্মিলা আশ্রমের 3য় ব্লকে ধ্যান করতে থাকে। আচার্য তখন তার কাছে এসে বলে যে মহাতান্ত্রিক ধ্বংসলীলা করে 6টি গ্রন্থ অলরেডি নিজের করে নিয়েছে। সবগুলো গ্রন্থ যদি তার হাতে চলে আসে তাহলে সে হয়ে উঠবে গড, আর তাকে 9টি গ্রন্থ পেতে হলে আগে বাকি 8টি গ্রন্থ হাতে পেতে হবে। দিবা তখন তার কাছে সেই তান্ত্রিকের নাম জিজ্ঞেস করে। তখন আচার্য জানায় যে সেই তান্ত্রিকের নাম হলো মহাবীর লামা। দিবা তখন তার কাছে জিজ্ঞেস করে যে সেই মহাবীর লামাকে কিভাবে আটকাবে। আচার্য জানায় যে তাকে আটকানোর উপর 24 বছর আগে হওয়া একটা আত্মত্যাগের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল। যে আত্মত্যাগ করেছিল সে আচার্যকে জানিয়েছিল যে তার ছেলে বিক্রমের বয়স যখন 24 হবে তখন আচার্য যেন তাকে এই আশ্রমে নিয়ে আসে, সেই হবে 9ম গ্রন্থের রক্ষাকারী। এটা জানানোর পরে আচার্য আরো বলতে থাকে যে তাদের কাছে মাত্র 3 সপ্তাহ সময় রয়েছে। 3 সপ্তাহ পূরণ হওয়ার আগে তাদেরকে বিক্রমকে খুঁজে বের করতে হবে। দিবা তাই বিক্রমকে খুঁজতে চলে আসে কাশিতে। এখানে বলে দেই যে দিবার মধ্যে রয়েছে মানুষের মন পড়ার শক্তি। তাছাড়া সে যে কারো মাইন্ডে বিভিন্ন কথা ঢুকিয়ে দিতে পারে, তাই সেখানে গিয়েই সে একটি পুলিশ অফিসারের সাথে দেখা করে এবং তার মাথায় ঢুকিয়ে দেয় যে তাকে বিক্রম নামের একটি ছেলেকে খুঁজে বের করতে হবে। তারপর দেখানো হয় সে সেখানে থাকা এক গুরুজির মাইন্ড পড়তে শুরু করে। তার মাথা থেকে সে বিক্রমের কোনো খোঁজ পায় নাকি তার চেষ্টা করছিল। তখন হঠাৎ করেই সেই গুরুজি বলে ওঠে তার মাইন্ড তার পড়তে হবে না, সে যাকে খুঁজছে অর্থাৎ বিক্রম তার কাছেই মানুষ হয়েছে। কিন্তু একদিন একটি তারা দেখে বিক্রম তাকে বলেছিল যে তাকে পূর্ব দিকে যেতে হবে, তাই তখন বিক্রম কলকাতায় চলে যায়। এই ইনফরমেশন পেয়ে দিবা তখন কলকাতা থেকে বিক্রমকে খুঁজতে শুরু করে দেয়। তাকে খোঁজার জন্য সে পূর্ব দিকে থাকা সবগুলো শহর গ্রাম সবকিছু ভিজিট করে। অনেক চেষ্টার পরে সে বিক্রমের এক বন্ধুর খোঁজ পায়। সে বন্ধুর সাথে দেখা করে। তখন লোকটি বিক্রমকে চিনতে পারে আর বলে যে সে বিক্রমের সাথে মিলে একসাথে কয়লা বিক্রি করার কাজ করত। কিন্তু তারা যখন কাজ করছিল তখন হঠাৎ করে একদিন বিক্রম আকাশের দিকে তাকিয়ে থাকে। সেখানে সে একটি তারা দেখতে পায় আর সেটা দেখে তাকে বলতে থাকে যে তাকে দক্ষিণের দিকে যেতে হবে। আর তারপর দিনই সে তাকে কিচ্ছু না জানিয়ে এখান থেকে চলে যায়। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে হায়দ্রাবাদ শহর দেখানো হয়। সেখানে আমরা বিক্রমকে দেখতে পাই যে কিনা গাঁজা নিয়ে একটা গ্যাংয়ের সাথে ঝামেলা বাঁধায়। তার সেই গ্যাংয়ের সাথে তার লড়াইও হতে থাকে। লড়াইয়ের এক পর্যায়ে দেখানো হয় যে কোনো এক কারণে সেই পুরো বিল্ডিং এ আগুন লেগে যায়। এটা ঘটলে তখন সেখানে তাড়াতাড়ি করে পুলিশও চলে আসে। আমরা দেখতে পাই দিবা বিক্রমের খোঁজ করতে করতে সেই পর্যন্ত আসে। সেখানে গিয়ে সে একজনের কাছে বিক্রমের ব্যাপারে জিজ্ঞেস করে। ছেলেটি তাকে জানায় যে বিক্রমকে
তো পুলিশ এক্ষুনি এখান থেকে ধরে নিয়ে যাচ্ছে। অবশেষে দিবা বিক্রমের দেখা পায়, তাই সে তখনই পুলিশ স্টেশনে চলে যায় আর সেখানে গিয়ে পুলিশকে বলতে থাকে যে গাঁজাকাণ্ডের সাথে জড়িত সবাইকে তারা যেন ছেড়ে দেয়। তখন তার কথা শুনে পুলিশ কিছুটা ঠাট্টা করে তাকে বলতে থাকে যে সে কি কোনো লয়ার নাকি যে তার কথায় তাকে সবাইকে ছেড়ে দিতে হবে। তখন দিবা তাকে আইনের বিভিন্ন নিয়ম জানাতে থাকে আর সবকিছু বোঝানোর পরে দিবা তাকে বলে যে যদি সে এখন তাদেরকে ছেড়ে না দেয় তাহলে কিছুদিন পরে তাকেই জেলে যেতে হবে। পুরো আইনের নিয়ম জানার পর তো পুলিশগুলো অনেক বেশি ঘাবড়ে যায়, তাই তারা আর কোনো কথা না বাড়িয়ে সবাইকে ছেড়ে দেয়। বিক্রমকে যখন ছেড়ে দেওয়া হচ্ছিল তখন দিবা তার দিকে তাকিয়ে তার মাইন্ড পড়ার চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো এক কারণে সে বিক্রমের মাইন্ড পড়তে পারছিল না। এরপরে দেখানো হয় তারা পুলিশ স্টেশনের বাইরে গিয়ে দেখা করে। দিবা তাকে জেল থেকে ছাড়া পেতে সাহায্য করেছে, এর জন্য বিক্রম তাকে ধন্যবাদ জানাতে থাকে। কিন্তু তার মনে এই প্রশ্নও ছিল, যাকে সে কখনো জানে না চেনে না এরকম একটি মেয়ে এসে তাকে কেন বাঁচালো। তখন দিবা তাকে বলতে থাকে যে সে সাধারণ কেউ না, বিক্রম হলো সবচেয়ে শক্তিশালী 9 গ্রন্থের মহাগ্রন্থটার রক্ষাকারী। তাকে সে কাশী, কলকাতা সহ আরো বিভিন্ন জেলায় জেলায় গিয়ে খুঁজেছে, কারণ বিক্রম হলো মহাযোদ্ধা। দিবার মুখে এমন কথা শুনে বিক্রম তার বন্ধুর সাথে মিলে তার কথাগুলো হাসতে হাসতেই উড়িয়ে দেয়। তার কোনো কথাই তার বোধগম্য হচ্ছিল না আর তার কাছে খুবই হাস্যকর লাগছিল। তখন তার শক্তিটা তাকে চিনিয়ে দেওয়ার জন্য দিবা তার দিকে হঠাৎ করেই একটা লোহার শাবল ছুঁড়ে মারে। তৎক্ষণাৎ বিক্রম নিজের হাত দিয়ে সেটা ধরে ফেলে আর সেটাকে ভেঙে ফেলে। দিবা তখন তাকে বলতে থাকে যে এই হলো তার শক্তি, সে আসলেই কোনো সাধারণ ব্যক্তি নয়, সে একজন মহাযোদ্ধা। তাছাড়া দিবা সবার মাইন্ড পড়তে পারে, কিন্তু অনেক চেষ্টা করার পরেও সে বিক্রমের মাইন্ড পড়তে পারেনি, কারণ সে অনেক বেশি শক্তিশালী আর সে কোনো মিথ্যা কথা বলছে না। দিবার এভাবে তার দিকে লোহার শাবল ছুঁড়ে মারায় বিক্রম তো তার উপর অনেক বেশি রেগে যায় আর সে দিবাকে বলতে থাকে যে সে তার বলা কোনো কথাতেই বিশ্বাস করে না, তার হয়তো মাথা খারাপ হয়ে গেছে। তাকে তার কথা সত্যি প্রমাণ করার জন্য বিক্রম তাকে তার বন্ধুর মাথায় এখন কি চলছে সেটা পড়তে বলে। তখন দিবা তার বন্ধুর মাইন্ড অনায়াসে পড়ে তাকে জানায় যে তার বন্ধু আগের দিন রাত থেকে বিক্রমকে অনবরত গালি দিয়ে যাচ্ছে, কারণ বিক্রম হোটেলে কোনো একটা আন্টিকে নিয়ে ঝামেলা করেছিল। এই কথা শুনে তখন বিক্রম তো একদমই হকচকিয়ে যায়। এদিকে বিক্রমের বন্ধুও খুব ভালো করে বুঝতে পারে যে দিবা আসলেই তার মাইন্ড পড়ে নিয়েছে। বিক্রম তখন তার বন্ধুকে তাকে গালি দেওয়ার জন্য শাসাতে শুরু করে। তখন আমরা আড়াল থেকে কিছু পুলিশ অফিসারকে দেখতে পাই, যারা কিনা দিবা কি করছে না করছে তার উপর নজর রাখছিল। এরপরই রাতে দেখানো হয় দিবা আচারিয়াকে কল করে এবং তাকে জানায় যে সে বিক্রমকে পেয়ে গেছে। এই কথা শুনে অনেক খুশি হয়ে যায় সে। এরপর সে বলতে থাকে যে একদিকে রয়েছে আলো এবং অন্যদিকে অন্ধকার, এখন কার জয় হবে এটাই তাদেরকে দেখতে হবে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়, আমাদেরকে মহাবীর লামাকে দেখানো হয় সে নতুন এক তলোয়ার বানাতে থাকে নিজেকে আরো শক্তিশালী করার জন্য। এরপর আমাদেরকে জাপানের একটি নিনজা সেন্টার দেখানো হয়, সেখানে একজন রয়েছে যে কিনা সপ্তম গ্রন্থটিকে দেখে রাখে। এক প্রফেসর সেই সপ্তম গ্রন্থ রক্ষাকারীর কাছে এসে অশোক গ্রন্থটা চায়। 9টা গ্রন্থ মিলেই হচ্ছে অশোক গ্রন্থ। তো সেই যোদ্ধা তাকে বলতে থাকে যে অশোক গ্রন্থ সে কাউকে দিবে না। তখন প্রফেসর বলতে থাকে যে সে যেন তাদের সময় নষ্ট না করে, কারণ অশোক গ্রন্থ নেওয়ার জন্য সেখানে ব্ল্যাক শরৎ আসছে। তখনই আমরা সেখানে মহাবীর লামাকে আসতে দেখি, যাকে কিনা ব্ল্যাক শরৎ বলা হয়। তো লামা সেখানে আসার পরই মুহূর্তের মধ্যে সেই যোদ্ধা এবং সকল সৈন্যকে মেরে ফেলে। তারপর যখন সে সেই গ্রন্থটি নিতে যাবে তখনই দেখে গ্রন্থের উপরে একটি বিষধর সাপ বসে আছে, কিন্তু এতেও তার কিচ্ছু যায় আসে না। নিজের হাতের সাহায্যে সে সাপটিকে অনায়াসে কাবু করে ফেলে। এরপর তাকে তার হাতের মাঝে নিয়ে আসে। সে যখন সপ্তম গ্রন্থকে নিজের করে নেয় তখন বলতে থাকে যে এই সপ্তম গ্রন্থ পর্যন্ত পৌঁছাতে তার 24 বছর সময় লেগে গেছে। 8 নম্বর গ্রন্থটি পাওয়ার জন্য তার কাছে মাত্র 2 সপ্তাহ সময় রয়েছে। এর মধ্যে তাকে সবগুলো গ্রন্থ নিজের করে নিতে হবে। এখান থেকে আবারও দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে বিক্রমকে দেখানো হয়। দিবা গিয়ে বিক্রমের সাথে দেখা করে, কারণ গাজার যেই দলের সাথে সে ঝামেলা বাঁধিয়েছিল তারা আবার ধারালো অস্ত্র নিয়ে বিক্রমকে মারার জন্য আসছিল। তাকে বাঁচানোর জন্যই দিবা তাকে নিয়ে সেখান থেকে অন্য এক জায়গায় চলে আসে। তারা যখন এক জায়গায় লুকিয়ে পড়ে তখন তারা অনেক বেশি কাছাকাছি ছিল। এত কাছাকাছি থাকার কারণে বিক্রম দিবার দিকে নিজের অজান্তেই তাকিয়ে থাকে। তার সৌন্দর্য সে এত কাছ থেকে দেখতে পেয়ে মুগ্ধ হয়ে যায়। তখন দিবাও তার চোখের দিকে তাকায়। এরপর তাকে বলতে থাকে যে সে হয়তো তার মাইন্ড পড়তে পারছে না, কিন্তু তার ফিলিংস গুলো সে পড়ে নিয়েছে। সে যেন এগুলো নিয়ে একদমই আর চিন্তা না করে। বিক্রম তখন তাকে হ্যাঁ জানায়, কিন্তু যখন সে বাসায় চলে আসে তখন দেখানো হয় সে দিবাকে নিয়েই ভাবছে।
সে তো দিবার প্রেমে হাবুডুবু খাচ্ছিল। এই ব্যাপার সে তার বন্ধুর সাথেও শেয়ার করে। তার বন্ধু তখন তার কাছ থেকে সবটা শুনে তাকে বলে যে সে যেন পরের বার দিবার সাথে দেখা করে আর তাকে তার মনের ফিলিংসগুলোর কথা পরিষ্কারভাবে জানিয়ে দেয়। তারপর যা হবে দেখা যাবে। পরদিন সকালেই দেখানো হয় বিক্রম তার বন্ধুকে নিয়ে তার মনের কথা জানানোর জন্য দিবাকে খুঁজতে খুঁজতে সে যেখানে থাকে সেখানে গিয়ে পৌঁছায়। কিন্তু সেখানে গিয়ে তার একটা জিনিস দেখে অনেক বেশি অবাক হয় যে দিবা যেখানে থাকে সেটা একটা পতিতালয়। এরপর তারা দিবার রুমে যায়। সেখানে গিয়ে দেখে যে দিবা ধ্যানমগ্ন অবস্থায় রয়েছে। এটা দেখে বিক্রমের বন্ধু তাকে বলতে থাকে যে দিবা হয়তো কালো জাদুর সাথে জড়িত আর এখনো হয়তো কালো জাদুই করছে। তারা এমনটা বকবক করছিল সেই সময় দিবার কাছে আচারিয়ার পাঠানো এক কবুতর বার্তা নিয়ে আসে। সেই কাগজে লেখা ছিল যে লামা 7 নম্বর গ্রন্থটিও পেয়ে গেছে। তাই আচারিয়া দিবাকে জানায় যে সে যেন তাড়াতাড়ি করে মহাযোদ্ধা অর্থাৎ বিক্রমকে তার দায়িত্বের জন্য তৈরি করে ফেলে। তার কাছে এমন সংবাদ আসলে সে বিক্রমকে জানানোর চেষ্টা করে, কিন্তু বিক্রম প্রথমে তাকে তার মনের অনুভূতির কথা জানায়। সে তাকে পছন্দ করে এটা জানায়। তার কথায় তখন দিবা কোনো পাত্তাই দেয় না। সে তাকে সেই চিঠিটি দেখিয়ে বলে যে 7 নম্বর গ্রন্থ শত্রুরা নিয়ে নিয়েছে, তাদেরকে তাড়াতাড়ি করে গ্রন্থকে বাঁচানোর কাজ শুরু করে দিতে হবে। কিন্তু তখন তার কথা শুনে বিক্রম তখনও বলতে থাকে যে সে হলো একজন সাধারণ মানুষ। দিবা তখন বিক্রমকে তার মায়ের কথা বলে। সে বলে যে তার নাম কিভাবে বিক্রম হলো এটা তার জানা উচিত। এরপর সে বিক্রমকে তার মায়ের ব্যাপারে বলতে থাকে। সে বলে যে তার মায়ের নাম ছিল উর্মিলা। সবাই তাকে অনেক বেশি শ্রদ্ধা করত, এখনো করে। উর্মিলা ভবিষ্যৎ দেখতে পেত। তারই ছেলে হলো বিক্রম, তাই সে সাধারণ কোনো মানুষ না। এই কথা শুনে বিক্রম ইমোশনাল হয়ে পড়ে। সে দিবাকে বলতে থাকে যে তার কোনো মা নেই। এরপর সে রাস্তায় একটা অনাথ শিশুকে দেখিয়ে বলে যে এই বাচ্চার মতো করেই সে বড় হয়েছে, তাকে একবেলা খাবারের জন্য অনেক বেশি কষ্ট করতে হয়েছে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হলে আমাদেরকে আবারও লামাকে দেখানো হয়। তার কাছে সেই প্রফেসর আসে এবং জিজ্ঞেস করতে থাকে যে সে সবসময় বাকি 8টা গ্রন্থ নিয়ে কথা বলেছে, কিন্তু 9 নম্বর গ্রন্থ নিয়ে সে কখনো কিছু বলে না কেন। তখন দেখানো হয় লামা উর্মিলার তাকে বলা কথাগুলো মনে করতে থাকে। শেষবারের মতো উর্মিলা তাকে বলেছিল যে সে কখনোই 9 নম্বর গ্রন্থটি পাবে না। তখন এটা মনে করে লামা প্রফেসরকে বলতে থাকে যে সে 9 নম্বর গ্রন্থ নিয়ে কিছু বলেনি, কারণ এই গ্রন্থের বিষয়ে সে তেমন কোনো তথ্যই বের করতে পারেনি। এই গ্রন্থের রক্ষক উর্মিলা তাকে বলেছিল যে সে নাকি কখনোই এই গ্রন্থ হাতে পাবে না। তার মানে উর্মিলা নিশ্চয়ই কোনো একটি বুদ্ধি করে রেখে গেছে, তাকে তার সেই বুদ্ধি সম্পর্কে জানতে হবে। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে তিব্বতের একটি আশ্রমে নিয়ে যাওয়া হয়। সে আশ্রমের আচারিয়াকে যোগা নামের একজন এসে বলে যে তাকে এখন উর্মিলার আশ্রমে যেতে হবে, তার সেখানে যাওয়ার সময় চলে এসেছে। উর্মিলা সেই আশ্রমের কথা বলার পরপরই যোগা নামের সেই মেয়েটি সেই আশ্রমের আচারিয়াকে মেরে ফেলে। এর থেকেই বোঝা যায় যে এই মেয়েটিও ওই গ্রন্থগুলো পাওয়ার সন্ধানে রয়েছে, অর্থাৎ সে হয়তো মহাবীর লামারই লোক। এরপরে আমরা আবারও বিক্রমকে দেখতে পাই। দিবা আবারও বিক্রমের সাথে দেখা করে আর তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তখনও বিক্রম তার কোনো কথাই বিশ্বাস করে না এবং তাকে তার নিজের ফিলিংসের কথাই বলতে থাকে। দিবা তখন তাকে বাইরে নিয়ে আসে আর একটা গাড়ি দেখিয়ে বলে বিক্রম এই গাড়িটা এখানে কবে এনেছে। বিক্রম জানায় এই তো কিছুদিন আগে। তখন দিবা তাকে বলে যে গাড়িটিতে সমস্যা রয়েছে, যদি গাড়ির মালিক আর কিছুদিনের জন্য এই গাড়ি চালাতো তাহলে তার অ্যাক্সিডেন্ট হতো এবং অনেকে মারা যেত। তারপর সে বিক্রমকে আর একটা বাস দেখায় আর বলে যে বিক্রম যদি এই বাসটা এখানে না আনতো তাহলে বাসটা একটা স্কুল কর্তৃপক্ষ নিয়ে নিত আর তারপর সেখানে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হতো, অনেক ছাত্রছাত্রী মারা যেত। এগুলো বলে দিবা তাকে এটা বোঝানোর চেষ্টা করছিল যে বিক্রমকে এখানে মানুষের কল্যাণের জন্য আনা হয়েছে, তাই সে জেনে না জেনে অনেকভাবে তার পুরো জীবনে মানুষের উপকার করেই এসেছে। বিক্রম তখনও তার কথা শুনে বলে যে এসব কিছুই না, সে ফালতু বকছে। এরপর আমাদেরকে দেখানো হয় যে বিক্রমরা আসলে কি কাজ করে। তারা মূলত বিভিন্ন গাড়ি চুরি করত। তো একদিন যখন তারা একটা প্রাইভেট কার চুরি করছিল, তখন চুরি করার পরে তারা গাড়িটির ডিকির মধ্যে থেকে কিছু আওয়াজ শুনতে পায়। সে যখন সেটা খোলে তখন দেখে যে সেখানে 2 স্কুল পড়ুয়া বাচ্চাকে মুখ বন্ধ করে আটকে রাখা হয়েছে। এটা দেখে তো বিক্রমের পুরো মাথাই ঘুরে যায়। দিবার কথাই তার মানে সত্যি হচ্ছে। নিজের অজান্তে সেই বাচ্চা দুটোকে কিডন্যাপ হওয়া থেকে রক্ষা করে ফেলেছে। সে আসলেই মানুষের কল্যাণ করছে। দিবা তখন বিক্রমকে বলতে থাকে যে সে কি এখনো বুঝতে পারছে না যে তার শক্তি কতটুকু আর তাকে উপর থেকেই মানবজাতির রক্ষা করার জন্য পাঠানো হয়েছে। বিক্রম তখন চুপ করে শুয়ে পড়ে আর দিবাকে বলে যে সে যেন তাকে পুরো বিষয়টা বুঝিয়ে বলে।
দিবা তখন তাকে অশোক গ্রন্থের সম্পর্কে জানায়। সে তাকে বলে যেরকম 9টি গ্রন্থ রয়েছে, প্রত্যেকটি গ্রন্থ একসাথে যার কাছে থাকবে সে গডে পরিণত হবে, আর তার জন্য অনেক মানুষ মারা যাবে। অলরেডি তাদের সেই শত্রু 9টি গ্রন্থের 7টি গ্রন্থ তাদের রক্ষাকারীদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। সবগুলো গ্রন্থের মধ্যে নবম এবং সবচেয়ে শক্তিশালী গ্রন্থটি রক্ষা করার দায়িত্ব বিক্রমের উপর এসে পড়েছে। তাই তাকে এখন তার সাথে মীরাইয়ের খোঁজে যেতে হবে। মীরাই হলো একটা শক্তিশালী অস্ত্র। তো এই সবকিছু শোনার পরে বিক্রম দিবার কাছে জিজ্ঞেস করে যে সে ওই মীরাই পর্যন্ত কিভাবে যাবে। দিবা বিক্রমকে বলে যে সে যেন তার মা উর্মিলাকে স্মরণ করার চেষ্টা করে, সেই তাকে পথ জানিয়ে দিবে। সে তখন তাকে তার মাকে দেখার জন্য মাতৃমুদ্রা নামের এক ধরনের হাতের ব্যবহার দেখিয়ে দেয়। বিক্রম তখন তার কথা মতো করলে তার মা উর্মিলা তাকে তার গর্ভে থাকা অবস্থায় কি কি বলেছিল সবকিছু শুনতে পায়। তার মা তাকে বলেছিল যে তাকে নবম গ্রন্থ রক্ষা করতে হবে, আর এর জন্য তাকে আসতে হবে সেই মীরাই পর্যন্ত। আর এরপর তাদের একসাথে কোথায় দেখা হবে এই বিষয়েও সে জানায়। মায়ের বলা এসব কথা শুনতে পেরে বিক্রম তো একদমই স্তব্ধ হয়ে যায়। তার নাক দিয়ে তখন রক্ত বেরিয়ে আসে আর চোখ দিয়ে জল। অন্যদিকে দেখানো হয় দিবা অনেক বেশি খুশি হয়। সে আচারিয়াকে চিঠির মাধ্যমে এই ব্যাপারে সবটা জানিয়ে দেয়। এদিকে দেখানো হয় বিক্রম তার মায়ের কথা আবারও শুনতে চায়, কিন্তু এটা করতে তার অনেক বেশি কষ্ট হয়েছিল। এর জন্য মাতৃমুদ্রা ব্যবহার করার তার আর সাহস হচ্ছিল না। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে মরক্কোতে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রফেসর এবং লামা অষ্টম গ্রন্থের খোঁজ পায়। প্রফেসর তার গবেষণায় দেখতে পায় যে হঠাৎ করে মরক্কোর এক পাহাড় উধাও হয়ে গেছে। এটা কোনো সাধারণ মানুষ কিংবা যন্ত্রের মাধ্যমে সম্ভব নয়, তাহলে নিশ্চয়ই অষ্টম গ্রন্থ এখানে রয়েছে। তাই তারা চলে আসে মরক্কোতে। এরপর সরাসরি গ্রন্থ রক্ষাকারীদের কাছ থেকে গ্রন্থটি চায় লামা। সেই রক্ষাকারী তখন তার সৈন্যদের লামার উপর হামলা করার নির্দেশ দেয়। সবাই অদ্ভুত যন্ত্র নিয়ে লামার মুখোমুখি হয়। রক্ষাকারী তখন লামাকে বলতে থাকে যে সে এখানে গ্রন্থ নিতে যখন এসেই পড়েছে তখন তাকে মারা যেতে হবে। এখানকার সৈন্যদের সাথে লামা প্রথমে পেরে উঠছিল না। এরপরই সে তার তলোয়ার এবং পাশে একটি ঢাল বানিয়ে তার লড়াই শুরু করে দেয়। এবার আর সৈন্যরা লামার সাথে পেরে উঠছিল না। তাদের হার নিশ্চিত বুঝে সেই রক্ষাকারী গ্রন্থটি তুলে নিয়ে সেখান থেকে অন্য কোথাও চলে যেতে চায়, কিন্তু তখন লামা তাকে দেখে ফেলে এবং তার হাত কেটে দেয়। তার থেকে গ্রন্থটিও নিয়ে নেয়। এভাবে অষ্টম গ্রন্থের শক্তি তার কাছে চলে আসে। সে তখন নিজের জন্য একটি সিংহাসন বানিয়ে ফেলে। নিজেকে সে মনে করতে থাকে সকল ক্ষমতার অধিকারী। তখন প্রফেসর সেখানে থাকা সব মানুষগুলোকে ভয় দেখিয়ে লামার আনুগত্য করতে বলে। সবাই তখন জীবনের ভয়ে তাই করে। দৃশ্য এরপর এখান থেকে নিয়ে আসা হয় উর্মিলা আশ্রমে, যেখানে সেই মেয়ে ইয়োকা পৌঁছে যায় এবং সে আচারিয়ার সাথে দেখা করে তার কাছে নবম গ্রন্থটি চায়। আচারিয়া তাকে বলে যে এই গ্রন্থ সে কখনোই পাবে না, তাছাড়া তার আর মৃত্যুর ভয় নেই। সেই সময় দিবার পাঠানো চিঠি কবুতরের মাধ্যমে আচারিয়ার কাছে এসে পৌঁছায়। সেটা ইয়োকা দেখে ফেলে। চিরকুটটি পরেই ইয়োকা বলতে থাকে যে ডেস্টিনি তাকে খুঁজে নিয়েছে। আচারিয়া তখন আবারও তাকে বলে যে তাতে কোনোই লাভ হবে না। সে যদি তাকে মেরেই পুরো আশ্রমও জ্বালিয়ে দেয় তবুও সে নবম গ্রন্থ পাবে না। এসব কথা শুনে ইয়োগা আচারিয়াকে মেরে ফেলে। এরপরই আশ্রমে আগুন লাগিয়ে দেয়। তারপর যে কবুতরের মাধ্যমে তারা বার্তা আদান প্রদান করত সেই কবুতরের পায়ে সে ট্র্যাকার লাগিয়ে দেয়। এই পর্যায়ে আমাদেরকে আবারও বিক্রমকে দেখানো হয়। সে একজন অসহায় মহিলার কাছ থেকে কোনো টাকা না নিয়ে তার একটি কাজ করে দেয়। এটা দেখে তার বন্ধুরা তাকে বলে যে যেদিন থেকে সে ওই মেয়েটির কথা বিশ্বাস করছে এবং তার মায়ের কথা ভাবছে সেদিন থেকেই সে যেন কেমন অন্যরকম হয়ে গেছে। এভাবে টাকা ছাড়া মানুষের কাজ কেন করে দিচ্ছে সে? তখন বিক্রম তাদেরকে তার মায়ের কথা এভাবে বলতে মানা করে। তার মুখ থেকে এমন কথা শুনে এবং তার আচরণের এত পরিবর্তন দেখে তার দুজন বন্ধু গোপনে বলতে থাকে যে তাদেরকে দিবাকে কোনোভাবে এখান থেকে সরাতে হবে, তা না হলে তাদের ব্যবসায় লাল বাতি জ্বলে যাবে। তারা তখন দিবার সাথে এ ব্যাপারে কথা বলার জন্য তার কাছে যায়। তারা গিয়ে তাকে এখান থেকে চলে যেতে বলে। তখন দেখানো হয় সে কবুতরটি দিবার কাছে চলে আসে। দিবা কবুতরের পায়ে লাগা রক্ত আর ট্র্যাকার দেখে বুঝতে পেরে যায় যে আচারিয়ার সাথে কি হয়েছে। তাই সে বলতে থাকে যে অনেক মানুষ অলরেডি মারা গেছে, সে তাদের দিকে এগিয়ে আসছে, তাকে এখন বিক্রমের কাছে যেতে হবে। এদিকে আমাদেরকে পুলিশকে দেখানো হয়। তারা দিবার উপর সন্দেহ করছিল, এর জন্য তার সাথে আগে থেকেই রেকর্ডার লাগিয়ে রেখেছিল। তাই যখন তারা রেকর্ডারের মাধ্যমে ট্র্যাকারের কথা জানতে পারে তখন তারা মনে করে যে হয়তো কোনো একটা ধামাকা হবে। এর জন্য তারা পুরো পুলিশ ফোর্স দিয়ে
দিবা যেখানে থাকতো সেই জায়গাটা ঘিরে রাখে। সেই সময় ইয়োকা সেখানে এসে উপস্থিত হয়। তারপরে সে সেখানে প্রবেশ করে আর সেখানে থাকা ম্যানেজারকে মেরে ফেলে। এটা আবার সিসিটিভি ক্যামেরাতে দেখে ফেলে পুলিশ। আমাদেরকে ওদিকে দিবাকে দেখানো হয়। বিপদ আসন্ন এটা জানতে পেরে সে সেখান থেকে বিক্রমের বন্ধুদেরকে নিয়ে বেরিয়ে যেতে থাকে। পুলিশ এদিকে সিসি ক্যামেরায় এইসব দেখে দিবাকে না ধরে ইয়োকাকে মারার সিদ্ধান্ত নেয়। এক সময় তারা ইয়োকাকে ঘিরে ধরে, কিন্তু ইয়োকা তখন সবাইকে মেরে সামনে এগিয়ে যায়। এসআই তখন প্রাণ ভয়ে তাকে জানাতে থাকে যে সে যে মেয়েকে খুঁজছে সে মেয়েটি বিক্রম নামের একজনের কাছে গেছে, তার লোকেশন সে চেনে, সে তাকে সেখানে নিয়ে যাবে। অন্যদিকে দিবা বিক্রমের কাছে এসে তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। বিক্রম তার কাছে কি হয়েছে সেটা জিজ্ঞেস করে। তখন দিবা তাকে বলে যে সে যার আশ্রমে এতদিন ছিল তাকে আজ মেরে ফেলা হয়েছে। এই দুনিয়ায় আপন বলতে তার আর কেউ রইল না, একমাত্র বিক্রম ছাড়া। কিন্তু শত্রুরা এখন দিবাকেও মেরে ফেলার পরিকল্পনা করেছে। তারা এখানে অলরেডি তাকে মারতে চলে আসে। এর মধ্যে ইয়োগাকে দেখানো হয়, সে বিক্রমের আস্তানায় চলে এসেছে। দিবা তখন সামনে এগোলে তার সামনে ঢাল হয়ে দাঁড়ায় বিক্রম। লড়াই শুরু হয় বিক্রম আর ইয়োগার। বিক্রম তখন প্রচুর মার খেতে থাকলে দিবা হাতে ছুরি নিয়ে ইয়োগাকে বলতে থাকে যে সে যদি বিক্রমকে এখনই ছেড়ে না দেয় তাহলে সে আত্মহনন করবে, আর সে যদি আত্মহনন করে নেয় তাহলে ইয়োগা নবম গ্রন্থের কথা কখনো জানতেই পারবে না, কারণ নবম গ্রন্থটা এখন কোথায় রয়েছে তা একমাত্র দিবা জানে। এই কথা শুনে ইয়োগা তৎক্ষণাৎ বিক্রমকে ছেড়ে দেয়। এরপর দিবাকে তার সাথে হেলিকপ্টারে করে নিয়ে যেতে থাকে। আহত অবস্থায় বিক্রম এটা হতে দেখে ফেলে। সে তখন কি করবে বুঝতে না পেরে মাতৃমুদ্রা করে। মা উর্মিলার কথা সে আবারও শুনতে পায়। গর্ভে থাকা অবস্থায় তার মা তাকে বলেছে এই গ্রন্থটা তাকে রক্ষা করতে হবে। কৈলাসের গুরু ও উর্মিলার গর্ভকালীন সময়ে তাকে একটা শক্তি দেয়, যেটা মূলত সেই মীরাই অস্ত্র যেখানে রয়েছে সেখানকার ম্যাপ। গুরুজি তার সাথে সাথে তাকে জানিয়েছিল যে সঠিক সময়ে এই ম্যাপ তার ছেলের বুকে ভেসে উঠবে। এই সবকিছু দেখার পরপরই যখন বিক্রমের জ্ঞান ফিরে আসে তখন সে তার বুকে একটা দাগ দেখতে পায়। সে তাড়াতাড়ি করে তার বন্ধুর সাথে দেখা করে যে কিনা ম্যাপ সম্পর্কে অনেক তথ্য রাখত। তো সে তার বন্ধুকে বলে যে সে যেন তার বুকে থাকা এই দাগ গুগল ম্যাপে কোন জায়গায় দেখা যাচ্ছে এটা খুঁজে বের করে। আর তার কথাই তখন সত্যি হয়। গুগল ম্যাপে তার বুকের চিহ্ন অনুযায়ী একটা জায়গা পাওয়া যায়। আসলে বিক্রমের বুকে ভেসে ওঠা চিহ্নটি হলো সেই মীরাই যেখানে রয়েছে সেখানকার ম্যাপ, যেটার অবস্থান হলো নর্থ হিমালয়। বিক্রম তখন তার বন্ধুকে নিয়ে সেই লোকেশনে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কারণ সে মনে করে যে ম্যাপ অনুযায়ী গেলে সে সেখানে তার মা এবং দিবাকে খুঁজে পাবে। তারা ম্যাপ ধরে ধরে চলে আসে একেবারে শেষ গ্রামে। তারপর বিক্রম এগিয়ে যেতে থাকলে গ্রামের মানুষদের এক পাখির পূজা করতে দেখে। গ্রামের মানুষ বিক্রমকে সামনে এগোতে নিষেধ করে, সাথে জানায় যে যারা কিনা এর থেকে সামনে এগিয়েছে তারা কখনো ফিরে আসেনি। বিক্রম তাদের কথায় ভয় না পেয়ে সামনে এগিয়ে যায়। সে মাতৃমুদ্রার মাধ্যমে দেখেছে ওই মীরাইয়ের দেখাশোনা করে জটায়ু। বিক্রম তখন ম্যাপ অনুযায়ী এগিয়ে যেতে থাকলে একটা গর্তের মধ্যে পড়ে যায় আর একটা জায়গায় চলে আসে। সেখানে এসে সে কিছু একটা দেখতে পায়, একটা হাতিয়ার যেটা জল করছিল, আর এটাই ছিল সেই মীরাই। সে সেটা নিতে যাবে তার আগেই তার সামনে সেই দানব আকৃতির পাখি চলে আসে, অর্থাৎ জটায়ু চলে আসে। বিক্রম তাকে ভয় না পেয়ে তার সাথে লড়াই করতে থাকে। তার মা তাকে এটাও বলেছিল যে এই জটায়ুকে বশে আনতে হলে তার মাথায় হাত দিতে হবে, তবেই সে তার এখানে আসার উদ্দেশ্য জানতে পারবে এবং বিক্রমের পোষ মেনে যাবে। বিক্রম তখন তার মায়ের এই কথা মনে করে বরফের পানিতে নিয়ে এসে সেই জটায়ুর মাথায় হাত দেয়। তখনই সে একদম নিশ্চুপ হয়ে যায়। জটায়ু তার পোষা হয়ে গেলে বিক্রম সেখানে থাকা সেই মীরাই তুলে নেয়। তখন তার পুরো শরীর উজ্জ্বল হয়ে ওঠে। তারপর সে ওই মীরাই নিয়ে গ্রামে ফিরে আসে। তাকে দেখে গ্রামের সবাই অবাক হয়ে যায়, কারণ এতদিন যেই সেখানে গিয়েছে কেউ আর সেখান থেকে ফিরে আসেনি। তবে বিক্রম ফিরে আসাতে সবাই তখন হাঁটু গেড়ে তার আনুগত্য করতে থাকে। অন্যদিকে পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হেডকোয়ার্টারে ইয়োকার পুলিশ মারা নিয়ে সিসিটিভি ফুটেজ দেখানো হয়, যেখানে এসআই কে নির্দেশ দেওয়া হয় এই কেসটি সলভ করার জন্য। অন্যদিকে দিবাকে দেখানো হয় ইয়োকা তাকে লামার আস্তানায় নিয়ে এসে তার উপর অনেক অত্যাচার করতে শুরু করে, কারণ নবম গ্রন্থ কোথায় আছে এটা দিবাও জানে না। মিথ্যা বলায় ইয়োকা তাকে টর্চার করতে থাকে। ওইদিকে বিক্রমকে দেখানো হয় সে নর্থ হিমালয়ে বসে তার বন্ধুকে সেই মীরাই দেখায় আর বলে যেটাতে পাওয়ার রয়েছে, কিন্তু তা কিভাবে কাজ করে সেটা সে বুঝতে পারছে না। তখনই দেখানো হয় দুটো বাচ্চার উপর একটা গাছ ভেঙে পড়ছিল। বিক্রম সেখানে দৌড়ে এসে গাছটিকে ধরে ফেলে, কিন্তু পরক্ষণেই দেখা যায় গাছটা আসলে বিক্রম নয়, বরং কৈলাসের ওই গুরুজি ধরে। বিক্রম গুরুজিকে দেখে তার কাছে তার নাম জিজ্ঞেস করে। গুরুজি জানায় তার নাম আগাস্তা। সে তাকে এজি বলে ডাকতে পারে।
বিক্রম তাকে বলে যে সে তো তাকে চিনতে পারল না, সে কোথা থেকে এসেছে। গুরুজি তখন জানায় যে বিক্রমের মা উর্মিলা তাকে খুব ভালো করে চেনে। এই কথা শুনে বিক্রম তাকে তার পাওয়া সেই মীরাই দেখায় আর এই মীরায়ের শক্তি সম্পর্কে তাকে অবগত করতে বলে। গুরুজি তখন এক ঝটকায় মীরায়ের মাধ্যমে অন্য এক জায়গায় নিয়ে আসে তাকে আর বলে এটাই হচ্ছে মীরাই। এমন পাওয়ার দেখে বিক্রম সেই মীরাই হাতে নিয়ে তার মায়ের কাছে যেতে চায়, এমনকি নবম গ্রন্থের কাছেও, কিন্তু এটা কাজ করে না। তখন সে বলতে থাকে যে তার মা তাকে বলেছে যে মীরাই নাকি বিক্রমের আত্মা দিয়ে তৈরি, তাহলে কেন এটা কাজ করছে না। গুরুজি জানায় আগে বিক্রমকে মীরাইকে তার আয়ত্তে নিয়ে আসতে হবে, তবেই এটা কাজ করবে। তারপর বিক্রমকে সে অন্য একটি মরুভূমিতে নিয়ে যায় এবং সেখানে গিয়ে গুরুজি গাছ তৈরি করে। তারপর উদাহরণ দিয়ে বলতে থাকে যে মরুভূমিতে যেমন গাছ বের হচ্ছে তেমন করে বিক্রমকেও এই অচেনা মীরাইকে বুঝতে হবে। যেদিন বিক্রম আর মীরাই একত্রিত হবে সেদিনই হবে মহাযুদ্ধ। এই কথা শুনে বিক্রম জিজ্ঞেস করে যে মহাযুদ্ধটা হবে কোথায়। গুরুজি বলে এটা হবে সিদ্ধাস তীরে। বিক্রম সেখানে যেতে চাইলে গুরুজি তাকে আবারও নর্থ হিমালয়ে তার বন্ধুর কাছে নিয়ে আসে। তারপর বিক্রমকে নিয়ে গুরুজি বের হয় তন্ত্রামনের দিকে। যাওয়ার সময় বিক্রম জানায় তার বুকের বাঁ পাশে সবসময় চিনচিন করত। ব্যাপারটা এতদিন বুঝতে না পারলেও সে এখন বোঝে। তার মা উর্মিলা সর্বক্ষণ তার সাথেই ছিল, সবসময় তাকে দেখে রাখত। এসব বলার পরে বিক্রম গুরুজির কাছে জিজ্ঞেস করে যে তন্ত্রামনে গেলে সে কি তার মায়ের দেখা পাবে। গুরুজি বলে এটা সে বলতে পারছে না। বিক্রমের পর জিজ্ঞেস করে যে সেখানে নবম গ্রন্থের তো দেখা মিলবে না কি। গুরুজি বলে সেটা তো সে সেখানে গেলেই দেখতে পারবে। অন্যদিকে আমাদেরকে দিবাকে দেখানো হয়। মহাবীর লামা তার কাছে আসে। এরপর সে দিবাকে তার অতীতের গল্প শোনাতে থাকে। সে বলে যে শৈশবে তার উপর গ্রামের লোকজন ভীষণ অত্যাচার করত। তার মাকে ডাইনি বলা হতো, তাই কেউ তাকে আপন মনে করত না। সবাই তার সাথে খুব বাজে আচরণ করত। এই অবিচার যতই বাড়ছিল, মানুষের প্রাণ নেওয়ার ক্ষুধা ততই বাড়ছিল তার ভেতর। একদিন সে রেগে মেগে পুরো গ্রামই জ্বালিয়ে দিল। তখন তার ক্ষুধা তো মিটল, কিন্তু আত্মার তৃষ্ণা মিটল না। তখন থেকেই লামা কেবল অশুভ পথেই হাঁটছে, কারণ ভগবান কখনোই তার সহায় ছিল না। এদিকে গুরুজিকে নিয়ে বিক্রম সেই স্থানে বসে যায় যেখানে শ্রীরাম প্রথমবার অস্ত্র হাতে তুলেছিল। অবশেষে যখন সে সেই পবিত্র স্থানে পৌঁছায় তখনই সেখানে তাদের উপর আক্রমণ করে লামার বিশাল বাহিনী। ইয়োগাও তাদের সঙ্গে ছিল। ইয়োগা বিক্রমকে বলতে থাকে গতবার তো সে বেঁচে গিয়েছিল, কিন্তু এইবার তাকে কেউ বাঁচাতে পারবে না। সবাই মিলে তখন বিক্রমের উপর ঝাঁপিয়ে পড়ে। বিক্রম একা তাদেরকে মোকাবেলা করতে পারছিল না, কারণ শত্রুর সংখ্যা ছিল অনেক বেশি। তখন হঠাৎই তার মনে পড়ে যায় কিছু কথা। সে অস্ত্রটি হাতে নিয়ে উচ্চারণ করে আমার মায়ের উদ্দেশ্যই আমার উদ্দেশ্য। এই কথা বলার সাথে সাথেই এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে। অস্ত্রটি তখন আর সাধারণ কোনো অস্ত্র থাকে না, সেটা এখন এক মহা শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে। তার এক আঘাতেই মানুষের প্রাণ শেষ হয়ে যাচ্ছিল। ফলে বিক্রম খুব সহজেই শত্রুদেরকে হত্যা করতে লাগলো। এটা দেখে ইয়োগা দিবাকে গুরুতরভাবে আহত করে বিক্রমের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু শেষে বিক্রম ইয়োগাকেও মেরে ফেলে। দিবার অবস্থা তখন ছিল ভীষণ খারাপ। তবে বিক্রমের অস্ত্রটি যখন তার আহত অংশের সংস্পর্শে আসে তখন সে একেবারেই সুস্থ হয়ে যায়। এটা দেখে বিক্রম খুব ভালো করেই বুঝতে পারে যে এই মীরাই অস্ত্র কোনো সাধারণ অস্ত্র নয়, বরং অনেক বেশি শক্তিধর। বিক্রমের পর দিবার কাছে নবম গ্রন্থ কোথায় আছে সেটা জিজ্ঞেস করে। তখন দিবা জানায় যে তখন সে তাকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলেছিল। আসলে সে নিজেও জানে না যে সেই নবম গ্রন্থ কোথায় রয়েছে। তখন বিক্রমের মনে পড়ে গুরুজি তাকে বলেছিল যে নবম গ্রন্থ পেতে হলে তাকে যেতে হবে সেই স্থানে, যে স্থানে প্রথম গ্রন্থ রাখা হয়েছিল, অর্থাৎ কামাখ্যায়। কামাখ্যায় অঘরীরা থাকে, যাদের রয়েছে অদ্ভুত তান্ত্রিক শক্তি। তাই তারা কামাখ্যায় পৌঁছে যায়, কিন্তু সেখানে প্রচণ্ড নিরাপত্তার কারণে সেখানকার অঘরী বাবার সাথে দেখা করা যাচ্ছিল না। তবে বিক্রম তার অস্ত্রের মাধ্যমে সরাসরি বাবার কাছে পৌঁছে যায়। অঘরী বাবা তখনই বিক্রমকে দেখে বলে যে এই বিপদকে মোকাবেলা করতে পারবে কেবল একজন মানুষ, আর তার হাতে থাকবে মীরাই। সেই মানুষ হলো বিক্রম নিজে, আর বিক্রমই উর্মিলার সন্তান। এরপর অঘরী বাবা বিক্রমকে অতীতের একটি কাহিনী শোনায়। তিনি বলেন কামাখ্যায় এমন অনেকেই ছিল যারা কিনা কালো জাদু সাধনা করত। সে সবার চেয়ে শক্তিশালী ছিল। একদিন একটি গ্রাম আগুনে জ্বলছিল, আর গ্রামের বাইরে সে একটি অসহায় শিশুকে পায়।
তাই সে তাকে কামাখ্যায় নিয়ে আসে এবং তাকে তার ক্ষমতা শেখায়। তার ভেতরেও শক্তিশালী তান্ত্রিক ক্ষমতা তৈরি হয়। সে তাদের মতোই সবকিছু করতে পারত। এরপর সময় এলো প্রথম গ্রন্থের রক্ষক নির্বাচনের। তার নিজের ছেলেও ছিল প্রচুর শক্তিশালী। তার আর সেই পালক ছেলের মধ্যে তখন পরীক্ষা হলো, কিন্তু দেখা গেল সে যেই পালক শিশুটিকে তার এখানে এনেছিল সে আসলে তার ভুল নির্বাচন। তার শক্তি মানুষকে বাঁচানোর চেয়ে হত্যার দিকে বেশি ছিল। তাই সে নিজের ছেলেকেই বেছে নিল, কিন্তু সেই পালক ছেলেটি তা মেনে নিতে পারল না। সে তখন এক জাদুকরী সূত্র সবাইকে বেঁধে দেয়, যার হাতেই সেই সূত্র বাঁধা সে সহজেই নিয়ন্ত্রিত হচ্ছিল। এমনকি ছেলেটি তাকেও তার জাদুতে বন্দি করে ফেলে। সবাই তখন মৃত্যুর মুখে পড়ে যায়। তখনই সেখানে উর্মিলার আগমন ঘটে। উর্মিলা এক প্রতিরক্ষা বলয় তৈরি করে সেই সূত্র নিজের হাতে তুলে নেয় এবং জ্বালিয়ে দেয়। এতে সে নিজেকেও অগ্নিতে সমর্পণ করে। এই আত্মবলিদান সে দিল যাতে করে গ্রামের মানুষ বাঁচতে পারে এবং সেই শিশু ছেলেটির জাদু থেকে মুক্ত হতে পারে। উর্মিলা তখন ভবিষ্যৎবাণী করেছিল এই শিশু একদিন সব গ্রন্থ দখল করে নিবে, কিন্তু যখন তার দৃষ্টি নবম গ্রন্থে পড়বে তখনই তার ধ্বংস নিশ্চিত। এই কথা শুনে সেই শিশুটি পালিয়ে যায়, আর আমরা জানতে পারি সেই শিশুটিই হলো মহাবীর লামা। উর্মিলার আত্মবলিদানের পরে গ্রাম বেঁচে যায়। তখন থেকেই গ্রামে এক ঐশ্বরিক জ্যোতি জ্বলছে, যা উর্মিলার প্রতীক। বিক্রম সেই জ্যোতির সামনে দাঁড়িয়ে বলে সংকল্পের জন্য তার মা তার সন্তানকে ত্যাগ করেছে। মানুষকে রক্ষা করতে সে নিজেকে উৎসর্গ করেছে। তার এই বলিদান বৃথা যাবে না। সে শপথ করছে যে সে সব গ্রন্থ সে যোগ্য স্থানে ফিরিয়ে দিবে। তারপর আধ্যাত্মিক অবস্থায় প্রবেশ করে বিক্রম সেই স্থানে পৌঁছায় যেখানে নবম গ্রন্থ রাখা ছিল। সে তা তুলে নেয় এবং সেখান থেকে নিয়ে যেতে উদ্যত হয়। অন্যদিকে লামা গোপনে ৮ গ্রন্থ একত্রিত করে এক ভয়ঙ্কর কালো জাদুর ব্রেসলেট তৈরি করে। সেই ব্রেসলেট পরে কৌশলে কুম্ভমেলায় উপস্থিত সবার হাতে বেঁধে দেয় সে। ঠিক তখনই পুলিশের কাছে খবর পৌঁছে যায় যে বিক্রম আছে কামাখ্যা স্টেশনে। পুলিশ সেখানে গিয়ে বিক্রমকে গ্রেফতার করে ফেলে এবং সাথে নিয়ে নেয় তার মীরাই অস্ত্রটাও। আসলে পুলিশ তো অনেকদিন ধরেই তার পিছনে পড়েছিল। আজ তারা তার দেখা পেয়েছে। এর মধ্যেই ট্রেন ছেড়ে দেয়, কিন্তু রেল লাইনের ধারে দাঁড়িয়ে থাকে লামা। তার চোখে শয়তানি আগুন। ধীরে ধীরে সে এক পোর্টাল খুলে কুম্ভমেলার সকল মানুষের উপর নিক্ষেপ করে সেই কালো জাদু। মুহূর্তের মধ্যেই সবাই মূর্তির মতো জমে যায়, ঠিক আগের ঘটনার পুনরাবৃত্তি। এদিকে ট্রেনে বিক্রমকে হত্যা করতে আসে লামার এক দল। পরিস্থিতি বুঝে পুলিশ বাধ্য হয় বিক্রমের হাতের বাঁধন খুলে দিতে। বিক্রম লামার লোকেদের সাথে তখন লড়াই শুরু করে দেয়। হঠাৎই জানা যায় এই ট্রেনের ড্রাইভার নেই, অর্থাৎ সবাই নিশ্চিত মৃত্যুর মুখে। বিক্রম তখন দৌড়ে ইঞ্জিনের কাছে চলে যায়, কিন্তু ড্রাইভারের সিট ছিল ফাঁকা। মীরাইও নেই তার কাছে। অন্যদিকে তরঙ্গ যন্ত্র ব্যবহার করে লামা ভেঙে দেয় সামনে থাকা ব্রিজ। পুলিশ শেষ চেষ্টা হিসেবে বিক্রমকে মীরাই ফিরিয়ে দেয়। এবার মীরাই হাতে নিয়ে বিক্রম সর্বশক্তি দিয়ে ট্রেন থামানোর চেষ্টা করে। ভাঙা ব্রিজের কাছে আসার আগ মুহূর্তেই ট্রেন থেমে যায়। বিক্রম দেখতে পায় তার সামনে দাঁড়িয়ে আছে লামা। শুরু হয় তাদের মধ্যে ভয়ঙ্কর দ্বন্দ্বযুদ্ধ। এক পর্যায়ে তাদের দুজনের অস্ত্র অদল বদল হয়ে যায়। লামার হাতে আসে মীরাই আর বিক্রমের হাতে শুধু তলোয়ার। বিক্রম তখন ঠান্ডা গলায় লামাকে বলে যে ওটা খারাপ মানুষের জন্য কাজ করে না। অতঃপর তুমুল যুদ্ধ শুরু হয়। এক পর্যায়ে লামা বিক্রমকে মীরাই সহই ব্রিজ থেকে ফেলে দেয়। ঠিক তখনই সেই জটায়ু উড়ে আসে আর তাকে রক্ষা করে, তাকে মাটিতে নামিয়ে দেয়। মীরাইও ফের বিক্রমের হাতে চলে আসে, কিন্তু লামা থেমে নেই। সে নবম গ্রন্থ ছিনিয়ে নেয় বিক্রমের কাছ থেকে। 9টি গ্রন্থ একত্রিত করে পাঠ শুরু করলে তার শরীরে প্রবাহিত হয় অকল্পনীয় শক্তি। মীরাই তখন আর কোনো কাজেই আসে না। লামা তখন অদম্য শক্তিশালী হয়ে ওঠে। ঠিক তখনই বিক্রমের মনে পড়ে যায় মা উর্মিলার সেই কথা। তিনি একসময় বলেছিলেন প্রথম যে কালো জাদুর ব্রেসলেট তৈরি হয়েছিল সেটা দিয়ে লাখো প্রাণ রক্ষা করা সম্ভব, তবে এর জন্য লাগবে আত্মত্যাগ। বিক্রম ব্রেসলেট বের করে বিপরীত মন্ত্র পড়তে শুরু করে। আগুনের শিখা তখন জ্বলে ওঠে তার চারপাশে। এরপরই ফ্ল্যাশব্যাকে দেখা যায় গুরুজি বলেছিল এই যুদ্ধের মাঝে একদিন বিক্রম মৃত্যুকে আলিঙ্গন করবে, আর তখনই প্রকৃতি তার পাশে দাঁড়াবে। সেই সাথেই প্রকাশ পায় মীরাই কোনো সাধারণ অস্ত্র নয়, এটি আসলে শ্রীরামের ধনুক থেকে তৈরি। দৃশ্য আবারও বর্তমানে ফিরে আসে। ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। দেখা যায় আগুন নিভে যায়, কিন্তু বিক্রমের হাতে থাকা মীরাই ধনুকে রূপান্তরিত হয়। তার ইশারায় তৈরি হয় এক আগুনের তীর। বিক্রম লামার দিকে তাক করে তখন বলে এটাই ইতিহাস, এটাই ভবিষ্যৎ, আর এটাই মীরাই। এরপরই ধনুক থেকে ছুটে যায় তীর। সেটা গিয়ে লাগে লামার গায়ে। মুহূর্তেই ধ্বংস হয় কালো জাদুর তন্ত্রমন্ত্র। কুম্ভমেলার মানুষেরাও স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। আকাশে ভেসে ওঠে তখন ধনুকের প্রতীক। সবাই তখন তাদের ঈশ্বরকে স্মরণ করে। আর এভাবেই এই মীরাই গল্পের ঘটে এক মহাকাব্যিক সমাপ্তি। এই তো ছিল
আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।